বাঁশখালীর কিছু জায়গায় পুলিশ যাওয়া হতো না। এই বদনাম থেকে আমরা উঠে আসতে চাই। বাঁশখালীর প্রতিটি অঞ্চলে, প্রতিটি ইউনিয়নে, একটা পৌরসভা ১৪টা ইউনিয়নের একদম কোস্টাল এরিয়া পর্যন্ত আমাদের পুলিশি প্রহরা, পুলিশি টহল এখন নিশ্চিদ্রে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এসএস পাওয়ার এলাকায় আমার বিশাল জায়গা রয়েছে, সম্ভাবনাময় বাঁশখালী। আমার ওই পর্যাপ্ত জায়গাতে ইকোনমি জোন করেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। আমি সংসদে প্রথম বক্তব্য সেটা ছিল। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তার ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সাংসদের মুখোমুখি সেগমেন্টে আজকে আমরা কথা বলি দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জনপদ বাঁশখালী নিয়ে। সমুদ্র, পাহাড়, কৃষি, মৎস্য চাষ, লবণ চাষ সবকিছু মিলিয়ে সম্ভাবনাময় একটি জায়গা কিন্তু বাঁশখালী। তবে একই সঙ্গে রয়েছে উপকূলীয় চোরাচালান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অবকাঠামোগত নানান চ্যালেঞ্জ। এইসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জনপদ বাঁশখালী আসনের সম্মানিত সংসদ সদস্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার মাধ্যমে আমাদের এটিএন বাংলার দর্শক যারা দেশে এবং বাইরে আছেন, আমি সকলকে স্বাগত এবং শুকরিয়া জানাচ্ছি। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাশাপাশি পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান, এখন সংসদ সদস্য। বিষয়টা কি একজন এমপি পদ আপনার অধ্যক্ষ জহুরুল ইসলাম আপনার নামের সাথে এখন এনজয় কীভাবে করছেন, কীভাবে কাজ করছেন এবং নিজের প্রতি অনুভূতিটুকু কীরকম? আলহামদুলিল্লাহ ২০০৩ থেকে আমি ইউনিয়ন পরিষদে ইলেকশন করেছিলাম, পরপর ২ বার ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এরপরে আমি উপজেলা পরিষদ, এরপরে আমি সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে হয়েছে, জনগণের দোয়ার পক্ষ থেকে। এক কথায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে সাংসদ। যে তাই বলা যায়। বাঁশখালীর বিষয়ে, বাঁশখালীর সর্বোচ্চ জনগণ, জন আকাঙ্ক্ষা, বাঁশখালীর মূল বিষয় সম্পর্কে আমি আগে থেকে কিছু অবহিত আছি। সেই হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে কিছু মাস্টার প্ল্যান করতেছি। মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সরকার বাহাদুরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। এখন মূল তিনটি চাওয়া আছে আপনার বাঁশখালী আসন নিয়ে। বাঁশখালী আসন নিয়ে বাঁশখালীর জনগণের একটি মাত্র সড়ক, ডিবি সড়ক, এবিসি সড়ক, আনোয়ারা বাঁশখালী চকরিয়া ফেকুয়া, বহুদিনের কাঙ্ক্ষিত। মহান জাতীয় সংসদে দাবি উত্থাপন করেছিলাম, ডিউ দিয়েছিলাম। সরকার বাহাদুর একনেকে পাশ করার মধ্য দিয়ে বাঁশখালীর প্রধান সড়কের প্রশস্তকরণ কর্মসূচি একনেকে অনুমোদিত হয়েছে। আশা করি এটা পিডি নির্ধারণ হয়ে আমাদের অধিগ্রহণপূর্বক কাজটি দ্রুত চালু হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বাঁশখালীর প্রধান সমস্যা যেটা আমি মনে করি, বাঁশখালী জলকদর কাল, যেটা বাঁশখালীর পুরো বাঁশখালী বিস্তৃত। পশ্চিম বাঁশখালী আর পূর্ব বাঁশখালীর পানি নিষ্কাশনের জন্য আল্লাহর পক্ষ থেকে সেটা আমাদের জন্য সরকারি ড্রেন। এই কারণে এটা দীর্ঘদিন উত্তরাংশকরণ না হওয়ার কারণে বাঁশখালী জলাবদ্ধতা পেয়ে নিয়মিত থাকত। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে একটি মাত্র লিঙ্ক কাল খনন নেই, সুইচ গেট সচল নেই এবং জলকদার হালের উত্তরাংশ বড়ই উঁচু হয়ে গিয়েছে। এই কয়েকটি কারণেই মূলত জলাবদ্ধতা, স্থির পানি থাকা, মাটির ঘর প্রায় ৩,০০০-এর অধিক নিঃশেষ হয়ে যাওয়া, ঘর নষ্ট হয়ে যাওয়া, প্রায় ১০,০০০-এর উপরে ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কয়েকটা কারণে জলকদর কালের একটা বিষয় রয়েছে। আমি নির্বাচনে পূর্ব থেকে চেষ্টা করেছিলাম জলকদর কালের উত্তরাংশ, যেটা নাব্যতা হারিয়ে ফেলেছে, যেই জলকদর কালের ভিতর দিয়ে আমরা সাঙ্গু নদী দিয়ে শহরে চলাচল হতো, স্টিমারে চলতো, সেটা এখন ১০ ফিটও নেই। তো সরকারি ৬১ লাখ টাকার বরাদ্দ দিয়ে ২.৫ কিলোমিটার কালখনন করেছি ৪০ ফিট করে। বাকি অংশ মাননীয় ত্রাণমন্ত্রী উনি ওনার শুভাগমনে উনি সরজমিনে দেখি
তুষ্ট হয়ে বাকি অংশ তিনি বাংলাদেশের কিছু মডেল কালকরণ করতে চান, সেখানে বাঁশখালী জলকদার হাল অন্তর্ভুক্ত করবেন বলে আশ্বস্ত করেছেন। 3 নম্বর বাঁশখালীর আমাদের মৌলিক সমস্যার মধ্যে এই বেকারত্বের বিষয় রয়েছে। আর আশরাফ আলী সড়ক পশ্চিম বাঁশখালীর স্বপ্নের একটি রাস্তা, যেটাই পুরো বাঁশখালী বিস্তৃত। পশ্চিম বাঁশখালীর মানুষ অবহেলিত, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। চেষ্টা করতেছি ওই রাস্তায় একটি কানেক্টিং ব্রিজ সহ ওই প্রধান সড়কটি, এলজিডির দীর্ঘতম সড়কটি উন্নয়নের আওতায় আনা। এটা আমি 3 নম্বরে রেখেছি। চতুর্থত লবণ শিল্প এবং মৎস্য শিল্পের বাঁশখালী। বাংলাদেশের এই 85% লবণের চাহিদা কক্সবাজার বেল্টে পূরণ হলেও আমাদের 15% বাঁশখালী চাহিদা মেটায় বাংলাদেশের। সেই হিসেবে লবণ চাষিদের ন্যায্য মূল্য, সরকারি কম লাভে ওনাদেরকে লোন দেয়া বেসিক থেকে, এই সব বিষয়ে আমরা সজাগ ভূমিকা রাখতেছি, সংসদে ভূমিকা রেখেছি লবণ চাষিদের যাতে ন্যায্য মূল্য পায়। আর বিশেষ করে মৎস্য চাষিদের, বাঁশখালী নিবন্ধিত মৎস্য চাষি প্রায় আমার 10,000-এর অধিক। ওখানেই আমরা এই পুনর্বাসনের প্রকল্প 3 মাস 20 কেজি করে চাউল যেটা পাই, সেটা 2,500 থেকে 3,000-এর কাছাকাছি। বিশাল নিবন্ধিত জেলে গভর্নমেন্ট বেনিফিট থেকে দূরে। এটা মাননীয় মন্ত্রী এবং সচিব বরাবর চেষ্টা করেছি, সংসদও ব্যাপারে বক্তব্য রেখেছি। আশা করি নতুন বাজেটে আমাদের মৎস্যজীবীদের কিছু বরাদ্দ বাড়বে। আর মৎস্যজীবীদের আরেকটা বিষয়, সমুদ্রে গহীন সমুদ্রে মারা গেলে তাদের জন্য উল্লেখযোগ্য কিছু থাকে না। আমি সরকারকে দাবি জানিয়েছি তাদের জন্য একটা অ্যামাউন্ট ওই পরিবার, নিহত পরিবারের জন্য যাতে পুনর্বাসন কল্পে বরাদ্দ দেওয়া হয়, সেই হিসেবে চেষ্টা করতেছি। আপনি একজন বিরোধী দলের সংসদ সদস্য। এলাকার জনসাধারণের প্রত্যাশা, স্বপ্ন পূরণে আপনি যে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কোনো চ্যালেঞ্জে আপনি মোকাবেলা করতে হচ্ছে কিনা আপনাকে? একথা না বললেই নয়। গত অর্থ বছরের বাকি অংশে আমরা প্রার্থীতে কিছু বৈষম্যের শিকার ছিলাম। জাতীয় সংসদের 90 জন আমাদের বিরোধী দলের সদস্য বরাদ্দ প্রাপ্তিতে কিছু বৈষম্যের শিকার ছিলাম। জাতীয় সংসদে মহান আমাদের বিরোধী দলের নেতা, এই সংসদ নেতার দৃষ্টি আকর্ষণপূর্বক বক্তব্য দিয়েছিলেন। সংসদ নেতা আশ্বস্ত করেছেন আমরা নতুন বাজেটে আমরা বৈষম্যমুক্ত বরাদ্দ দিয়ে দেব। আসলে এমন বিরোধী দল একসাথে জেল কেটে একসাথে আন্দোলন করে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই আমরা ওই বিরোধী দল। আমার মনে হয় বর্তমান সরকারের সৌভাগ্যে যে বিরোধী দল প্রাপ্ত হয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের সরকারের ইতিহাসে ওই মানের বিরোধী দল আর পায় নাই। না। আর জুলাই আগস্টের এই পিরিয়ডে আমি মনে করি আমি সরকারি দল বিরোধী দল জুলাই চেতনাকে লালন করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিরোধী দল সরকারি দল সেটা ভেদাভেদ করলে আমার মনে হয় একটা আমাদের মডেল একটা আবাসিক এলাকায় যদি বহুতল ভবন থাকে আর কিছু টিনের যদি এবং সনের বেড়ার ঘর থাকে, সে এটা সামগ্রিক উন্নয়নে যেমন বাধাগ্রস্ত। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে জিডিপি থেকে এমডিজি এসডিজি অর্জনে আমাদের সামগ্রিক আমাদের উন্নয়নে যদি আমরা সেভাবে যদি বৈষম্যমুক্ত ভূমিকা রাখতে পারি, আমার মনে হয় আমরা এমডিজি অর্জনে সহায়ক ভূমিকা হবে। তখনই সত্যিকার দেশপ্রেমিক একটি সরকারের পরিচয় আমরা পেয়ে যাব। আমরা আশাবাদী। দীর্ঘদিন ধরে ফসল কিন্তু বাঁশখালী আসনের বাসিন্দাদের ঘরে ঢুকেনি। এই সময় এসে কি আসলে এইসব সমস্যা সমাধান করে ফসলটা তার সকলের ঘরে ঘরে বুঝিয়ে দিতে পারবেন আপনি? আসলে ইচ্ছা করলে উপায় হয়। সর্বোপরি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিতরে যদি একজন ব্যক্তি হিসেবে আল্লাহর সাহায্যকে সর্বাগ্রে গুরুত্ব দিই। আমি তো বাঁশখালী 20-30 বছরের ইতিহাসের জলকদরকালে কেউ কোদাল এবং এই গাড়ি লাগানো হয় নাই। এবারও তো অলরেডি 2.5 কিলোমিটার কালকরণ করতে পেরেছি। মাননীয় মন্ত্রীর আশ্বাসে বাকি অংশ আমরা কালকরণ করলে বাঁশখালী জলকদর হালের ন্যায্যতা ফিরিয়ে পাবে। আর জলকদর হাল নিয়ে একটা প্রজেক্ট করেছি, ডিপিপি রেডি হচ্ছে, সেটা হচ্ছে কানেক্টিং কালকনন, অসল সুইচ গেট নতুনভাবে স্থাপন, কিছু সংস্কার রক্ষণাবেক্ষণ, স্থায়ী ইন্টেরিয়র 2 সাইডে স্থায়ী বেরিবান। ওটার জন্য অলরেডি একটা ডিপিপি রেডি হচ্ছে। আমি গতকাল আমাদের শহীদের দিনে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর কালকে দেখা করেছিলাম। ওনাকে দাওয়াত দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর
দাওয়াতের সাথে উনি যাতে আমাদের কাছে আসে, স্বপ্নের জলকদর কালের একটি প্রকল্প যাতে ওনার হাত দিয়ে অনুমোদন করাতে পারে। আমি অলরেডি আমার মিনিস্ট্রি থেকে ওনাকে দাওয়াত দিয়ে এসেছি। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, বন্যার পুনর্বাসনের জন্য আমরা উল্লেখযোগ্য ১৬০ টন চাউল ছাড়া কোনো বরাদ্দ পাইনি। নগদ ৭ লাখ টাকা পেয়েছি, ১৬০ টন চাউল পেয়েছি। প্রধানমন্ত্রীর সৌভাগ্যের মাধ্যমে ১০০ ফ্যামিলি ঘর পাবেন। আমার মনে হয় একটা মাস্টার প্ল্যানে গৃহহীন মানুষগুলো নতুন কিছু আশা করতে পারেন। আমরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাচ্ছি। সরকারে যেসব মন্ত্রী আছে, যেসব মন্ত্রীদের কাছে আপনি যাচ্ছেন বাঁশখালীর জন্য, তারা আপনাকে সাদরে গ্রহণ করছে কিনা? আমি জাতীয় সংসদে গ্রেটার চিটাং কক্সবাজার 4 এই প্রজেক্ট, এই ১,০০০ কোটি টাকার প্রজেক্টে বাঁশখালী উল্লেখযোগ্য কিছু প্রকল্প রয়েছে, রাস্তা রয়েছে। এই প্রকল্পের জন্য জাতীয় সংসদে বক্তব্য দিয়েছি, ৪২ দ্বারা নোটিশ দিয়েছি এবং সংসদ চলাকালীন বিরতিতে মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, চট্টগ্রাম কৃষি সন্তান, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমির হোসেন মন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব সহ এলজিআরডি মন্ত্রী মহোদয় ৩ জনের সাথে একসাথে কথা বলেছি। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পাশেরই একজন বাসিন্দা। আমার প্রতিবেশীর হক অবশ্যই আদায় করবেন। ওনার আব্বা আলেম, উনিও ওনারও বিভিন্ন বিষয়ে বাসায় ওনার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, পড়ালেখা আছে, প্রতিবেশীর হক সম্পর্কে ওনার আইডিয়া আছে। আর মাননীয় পররাষ্ট্র এবং আমাদের পরিকল্পনা অর্থমন্ত্রী চট্টগ্রাম কৃষি সন্তান, আমার মনে হয় ওন মেশিনে তেল না দিয়ে কে থাকবে, এগুলো আমার মনে হয় আমরা আশাবাদী। চট্টগ্রাম এই বৃহত্তর চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ মন্ত্রী যেহেতু রয়েছেন, আর বিরোধী দল একসাথে জেল কাটা, বিরোধী দলের দীর্ঘদিন জেল কাটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সংসদ সদস্য হিসেবে বাঁশখালী যে উদ্বেগের মধ্যে আছে, যেসব সমস্যার মধ্য দিয়ে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন পুরো দেশের মধ্যে, শুধুমাত্র আপনার বাঁশখালীর মধ্যে না, পুরো দেশের মধ্যে একটু উদ্বেগজনকভাবে অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আপনি এটা সবকিছু জানেন কিনা এবং শক্তিশালী কোনো পদক্ষেপ নেবেন কিনা যাতে বাঁশখালীবাসীরা শান্তিতে ঘুমাইতে পারে? আমার পক্ষ থেকে প্রস্তাবনা ছিল চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ মার্কেট এক স্থাপনায় মেইন রোডের প্রবেশদ্বার শুদ্ধ গুরুত্বপূর্ণ স্পটে যদি আমরা সিসি ক্যামেরা ঠিকমতো স্থাপন করি, চুরি এবং ডাকাতি চিন্তায় সরকার বিরোধী ভূমিকা সব কিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, ১ নম্বর। ২ নম্বরে বলছিলাম এই ইউনিয়ন পরিষদের যদি আইন শৃঙ্খলা কমিটি যদি একটু অ্যাক্টিভিটিস দেখায়, আমার মনে হয় সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে মদ জোয়া এবং বিশেষ অনলাইন জোয়া, চুরি ডাকাতি, রাহাজানি, এগুলো ইফটিসিং আমরা বন্ধ করতে পারবো। সম্প্রতি আমাদের সরলে এই বিবাদমান দুটো গ্রুপ আধিপত্য বিস্তারকে নিয়ে ওনার যে একটা লাশ পড়েছে, আমি খুবই দুঃখবোধ করছি। আফটার ইলেকশন তাদের পক্ষ থেকে এক জায়গায় এনেই আমাদের দক্ষিণ বাঁশখালীতে জেনারেল হসপিটালের নিচে একসাথে মুখোমুখি করে ২ ঘন্টা বসেছিলাম। তাদের বক্তব্য শুনে আমাদের সংক্ষিপ্ত দীর্ঘদিন আপনারা এই সরলের মারামারিতে ছিলেন, লবণ মাঠ এবং মাছের গেরকে কেন্দ্র করে। তো আপনারা দীর্ঘদিনের দখলে আপনাদের কিছু লিজির জায়গা আছে, সব কিছু মূল্যায়ন আমরা করব। দখল বেদখল নিয়ে সমস্যার আমরা সমাধান দেব, আমরা রাজি আছেন কিনা। ২ পক্ষ রাজি রেখেই স্বতঃস্ফূর্ত ২ জন প্রতিনিধির নাম, গ্রামের সালিসের মতো ৪ জন ব্যক্তির নাম আমাদের দিয়ে দিল। পরপর ২টা বৈঠক করলাম। ৩য় বৈঠকের আগেই রাতের ২টার সময় আসলে না বুঝেই আবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা লাশ পড়েছে। আমি খুব দুঃখিত একটা ফ্যামিলির জন্য। একটা স্ত্রী বিধবা হয়ে গেল, বাচ্চারা এতিম হয়ে গেল, কিছু মানুষ ঘরবাড়ি হারা হয়ে গেল, আর কিছু মানুষের কিছু আধিপত্য থাকলে আবার কিছুদিন পরে উত্তেজনাটা আরও বাড়বে। সর্বোপরি পক্ষদের সাথে আমার অনুযায়ী আলোচনা চলছে। আশা করি প্রশাসনিক সহযোগিতায় আমরা সরকারি জায়গাকে নিয়ন্ত্রণ করে ওনাদের বিষয় নিয়ে আমরা পিছপা হব না। লাস্ট পর্সে 2টা বৈঠক করছি, পিছনে দেওয়ার সুযোগ নেই, তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আসলে আমি তাদের মোটিভেশনের মাধ্যমে আবার তাদেরকে নিয়ে আরেকটা বৈঠক করব সহনীয় পরিবেশে। আশা করি একটা সমাধানে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয়। গভীর রাতে ওনারা স্পটে গিয়ে মুখোমুখি দ্বিপক্ষ টিন এবং ডাল দিয়ে যুদ্ধ প্রস্তুতির মধ্যে জেলা পুলিশ সহ আমাদের এসপি সাহেব অত্যন্ত দরদ দিয়ে আমাদের অফিসার বাঁশখালী অতিরিক্ত পুলিশ মোতায়েন করে র্যাব 7 সহযোগিতায়
মোটামুটি একটা পরিস্থিতি তৈরি করেই দুই পক্ষকে শান্ত করতে সম্মত হয়েছেন। না হলেই ওনাদের মুখে আর একটা লাশ পড়লে অনেক হানাহানি হয়ে যায়, লুটতরাজ হয়। ও বিষয়টি সিরিয়াসলি সরকার দেখতেছেন। কারণ লাশ পরবর্তী সাধারণ নিরীহ মানুষ এলাপাতারি, এরপরও মামলায় কিছু নিরীহ মানুষ ঢুকছে বলে কথা আসছে। সেটা আমার মনে হয় তদন্তের বিষয়। নিরীহ মানুষ থাকলে এগুলো সরকার সহযোগিতা করবে। আর দোষীদের ব্যাপারে কারো আপোষ থাকার কথা নয়। বাঁশখালীর কিছু জায়গায় পুলিশ যাওয়া হতো না। এই বদনাম থেকে আমরা উঠে আসতে চাই। বাঁশখালীর প্রতিটি অঞ্চলে, প্রতিটি ইউনিয়নে, একটা পৌরসভা 14টা ইউনিয়নের একদম কোস্টাল এরিয়া পর্যন্ত আমাদের পুলিশি প্রহরা, পুলিশি টহল এখন নিশ্চিদ্রে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। সেই হিসেবে বোঝা যায় বাঁশখালীর মানুষ যেভাবে বদনাম সেভাবে মাত্রা নেই। যারা আসলে এগুলো শত শত বিঘে জায়গা, শত শত একর জায়গা পরিত্যক্ত লোভনীয় জায়গায় দীর্ঘদিন শত শত বছর ধরে পক্ষদের দখল বেদখল ছিল। ওই বিষয়টি অনেক দিন ধরে সরলের এই দাঙ্গাটা অনেক দিন ধরে ছিল। আমরা এখনও চেষ্টা করতেছি, পুলিশ গিয়ে হলেও, আমরা নিজে গিয়ে হলেও আমরা চেষ্টা করতেছি ওটা দমানোর জন্য। বাঁশখালী বিষখালী ছিল, এখন বিষখালী বিষ খাওয়ার লোক এখন কমে গেছে। বাঁশখালী এখন পুলিশের বন্ধু, বাঁশখালী প্রশাসনের সহযোগী হচ্ছে। বাঁশখালী অনেক সম্ভ্রান্ত, অনেক আল্লাহর ওলিরা, অনেক গভর্নমেন্ট কর্মকর্তা বাঁশখালী আছেন। বাঁশখালী এসএস পাওয়ার থেকে শুরু করে অনেক ঘটনার কেন্দ্রে কিছু লাশ পড়ছে। এগুলোর কিছু মৌলিক বিষয়, কিছু বাহ্যিক বিষয় আছে, এই আমাদের সৃষ্ট কিছু ঘটনাও আছে। এগুলো সংশ্লিষ্ট দায়ীদের ব্যাপারে এখন আর কথা বলার দরকার নেই। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অনেকেই লাশকে সহজ মনে করে। এই ঘটনা বাঁশখালীতে এই সমস্ত ব্যক্তি স্বার্থের কারণে অনেক কিছু ঘটেছিল ইতিপূর্বে। আশা করি বাঁশখালীর মানুষ শান্ত এবং শান্তপ্রিয়। বাঁশখালীর মানুষ আইনকে শ্রদ্ধা করে। তবে মামলার জড়তা থেকে কিন্তু অনেক কমে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি মোটিভেশনের মাধ্যমে অনেক মামলা আপোষ করি। আমরা তো গ্রামে গিয়ে এখনো পর্যন্ত চেয়ারম্যানের মতো সালিশ করি, মামলা নামাই ফেলে। আমার জীবনে অনেক মামলা নামাইছি, নিজের হাতে লিখি, কম খরচে মামলা নামানোর ওই দৃষ্টান্তটা বাঁশখালী রাখতে পারত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা এবং ইউনিয়ন ভিত্তিক যেসব হাসপাতাল আছে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এইগুলোর স্বাস্থ্যসেবাকে আপনি কীভাবে নিচ্ছেন এক কথা যদি একটু জানতে চাচ্ছি। আসলে ধন্যবাদ। আপনাদের বাঁশখালী নয়, গোটা দেশের স্বাস্থ্যসেবা খুবই জর্জরিত ছিল। মানুষের কথাবার্তা ভিন্ন ছিল। ৩১ শয্যা হসপিটালে লক্ষ লক্ষ ৮ লক্ষাধিক মানুষের বাঁশখালীতে আসলে অ্যাকোমোডেশন হচ্ছে না, চাহিদা বেশি। আমরা সরকারকে দাবি জানিয়েছিলাম এবং ডিও দিয়েছিলাম এবং বাংলাদেশের প্রায় সকল আসন থেকে একসাথে দাবি আসতে গিয়ে সামগ্রিকভাবে ৫০ শয্যার এই হসপিটাল এখন সরকার মানকে ডাব্বা করতেছেন। আগে ৩১ শয্যা ৫০ ছিল, এখন ১০০ শয্যা করতেছেন পুরো বাংলাদেশের প্রায় সকল হসপিটালে। আমি হাসপাতালে ইতিমধ্যে ২ বার ভর্তি করেছি। হাসপাতালের প্রতিটি রুম আমাদের আউটডোর ইনডোর সহ দেখতেছি। কিছু মৌলিক কিছু বিষয় ছিল ওনাদের বাউন্ডারি, অন্যান্য বিষয়, এগুলো বরাদ্দ দিয়ে সমাধান করতেছি। আশা করি হাসপাতালের এই ডাক্তারের কিছু স্বল্পতা থাকলেও সাবস্ট্যান্ডার সহ মোটামুটি মানুষকে সেবাদানের বিষয়গুলো নিশ্চিত করতেছি। আমাদের এই নার্স সংকটটা আছেই, সাপোর্ট কিছু সংকট আছে, আমাদের টেকনিশিয়ান সংকট আছে। এরপরেও আমাদের সিভিল সার্জনের সহযোগিতায় আমরা ডাইরেক্টরের সহযোগিতায় চেষ্টা করতেছি। বিশেষ করে আমাদের নার্সের সংকট আর বিশেষ করে টেকনিশিয়ানের সংকটটা বাই রোটেশন সপ্তাহে ২-৩ দিন হলেও আমাদের মেশিনগুলো সচল রাখার চেষ্টা করতেছি। আশা করি আগের চেয়ে গতি বাড়ছে আমাদের দেখভাল করার কারণে। এখন কি গেলে কি মানে বাসিন্দারা কি দেখে মানে পরিষ্কার আছে হাসপাতালটা, এরকম কিছু দেখে? আমি ইমার্জেন্সি যাই না, আমি সরাসরি আমাদের মহিলাদের ওয়ার্ডদের, পুরুষদের ওয়ার্ডের আমি ওয়াশরুমটা দেখি, ওখানে সাবান আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, এবং নার্সদের ওয়াশরুম দেখি যাতে ওরা নিজেদের ওয়াশরুম পরিচ্ছন্ন আছে কিনা, আমি সদেবে দেখি। এবং আমি উপজেলা চেয়ারম্যান থেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল তখনকার এমপিকে, ওদের উপজেলা চেয়ারম্যান মধ্যে বারবার ওয়াশরুমে যাই। তখন ইউএসএফ পিপল স্যার এটা আমার জন্য নিয়ামত, আমার চাকরি জীবনে কোনোদিন ওয়াশরুমও চেক করে নেই। কিন্তু উপজেলা চেয়ারম্যানের কারণে আমি ওয়াশরুম নিয়ে আসার আগে থেকেই চেষ্টা করি এগুলো সরে ওয়াশরুম সুন্দর থাকা মানে বাকিগুলো বাকিগুলো তার বাড়ির ওয়াশরুম টিলে তার মায়ের ঠিক জায়গায় বিয়ে দেওয়ার বিষয় ভালো ঘর পাওয়ায় না, এটা চলে আসে। এই জন্য আমি চেষ্টা করি পরিচ্ছন্নতার বিষয়গুলো। আমি একটা প্রাইভেট হসপিটালের দায়িত্বে আছি,
চেষ্টা করি পরিচ্ছন্নতার বিষয়টা সর্বাগ্রে দেওয়ার জন্য। তো শিক্ষার মান বৃদ্ধিকল্পে বা যারা শিক্ষক আছে, শিক্ষিকা আছে তাদের শিক্ষাদানের পদ্ধতিকে আরো স্মার্ট করার জন্য আপনি এলাকার সাংসদ হিসেবে আপনি এখন কি করছেন এই শিক্ষার মানটাকে বৃদ্ধিকল্পে এবং শিক্ষক-শিক্ষিকারা তার পাঠদানের পদ্ধতিকে স্মার্ট করার জন্য? আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগে স্নাতক ও ৯টি বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। আমি ইলেক্টেড হওয়ার পর আমি আমার শিক্ষক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটা সমন্বয় সভা করেছি। বিশেষ করে প্রাইমারি ১৬০ জন প্রধান শিক্ষক নিয়ে, টিও নিয়ে, যেখানে ৭ জন এটিও লাগে, সেখানে আছে মাত্র ১ জন। এগুলো আল্লাহর ওয়াস্তে পরিচালিত হয়। তো আমি আমার অবস্থান থেকে ওনাদের খোঁজখবর রেখেছি। যেই প্রতিষ্ঠান বেশি সমস্যাগ্রস্ত, সকলের সাথে আলাপ করে ও প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে আমি ডেভেলপমেন্টের কাজ করতেছি। আমার কথা হচ্ছে আমার ডেভেলপমেন্ট, বিল্ডিং, মেনটেন্যান্সের বরাদ্দ ওই স্কুল পাবেন, ওই কলেজ মাদ্রাসা পাবেন যেটা সকলের নজরে ১ নাম্বার। আলাদা কোনো খাতির, লাল গালিচার সম্বর্ধনা, ফুলের সম্বর্ধনা, দাওয়াত এগুলোর ভিত্তিতে কোনো বিল্ডিং বরাদ্দ হবে না। ওই জিনিসটা নিশ্চিত করতেছি কলেজ, মাদ্রাসা, স্কুলে। এবং আরেকটা বিষয় আমরা চেষ্টা করতেছি উপজেলা ভিত্তিক একটা ফরম বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আমরা চেষ্টা করব যে শিক্ষার যে প্রতিষ্ঠানের মান কাঙ্ক্ষিত পর্যায়ে আছে তাদেরকে উদ্দীপনা পুরস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে আমরা চেষ্টা করতেছি। যেগুলো উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে বার্ষিক শিক্ষামেলা আমি করতাম, এগুলো গভর্নমেন্ট এটা রাখে নাই, এটা আমার উদ্যোগে এটা চালু করবে ইনশাল্লাহ। আমি বিশেষ করে চেষ্টা করতেছি আমাদের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে সায়েন্স এবং ম্যাথ আর বিশেষ করে ইংরেজি আর ভালো আরবি, এই 2 সাবজেক্টের আরবি, ইংরেজি এবং বিজ্ঞান এবং ম্যাথ, এই গণিত, এই 4টা বিষয়ে আমি উপজেলায় আমাদের উপজেলা পরিষদের মিলনায়তনে ভালো ট্রেনার এনে আমি চেষ্টা করি। বিভিন্ন বেচ ভিত্তিক আমার ইউনিট সভার সাথে কথা বলেছি, বেচ ভিত্তিক কিছু ট্রেনিংয়ের প্রোগ্রাম আমার উদ্যোগে করব, যাতে একটা ভালো শিক্ষক, মডেল কিছু শিক্ষক, ট্রেনার কিছু শিক্ষক যদি রেডি হয়, আমরা সর্বোপরি শিক্ষার মান উন্নয়ন আমরা চেষ্টা করব। আবার বিশেষ করে আগমন প্রস্থান, শিক্ষা প্রশাসন, এগুলোর জন্য মাধ্যমিক শিক্ষা অফিসের দরকার। বাঁশখালী মাধ্যমিক শিক্ষা অফিসের পদশূন্য। যারা উপজেলা প্রশাসনের সাথে যুক্ত আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছে, তারা কি আপনার তাগাদা অনুসারে কাজ করছে কিনা, আপনার সাথে সমন্বয় করে কাজ করছে কিনা, আপনি তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট আছেন কিনা?
আসলে আমি তাদের কর্মকাণ্ডে আপাতত সন্তুষ্ট, তবে কাঙ্ক্ষিত মানের হতে গেলে কিছু আরও দেশপ্রেম, আরও সততা আমাদের লাগবে। আমরা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে দেশপ্রেম উজ্জীবিত হয়ে যদি যখন কঠিন কাজও হাত দিলে সেটা 16 মানা না হলেও একটা একটা অংশে আমরা রেজাল্ট ভালো পাবো। সেক্ষেত্রে আমি আরও আশাবাদী, ওনাদের আরও ভূমিকা, আরও দরদ দিয়ে ভূমিকা আশা করছি আর। বাঁশখালীর তরুণদের কর্মসংস্থানের জন্য কোনো আলাদা চিন্তা ভাবনা করছেন কিনা? আসলে আমার নির্বাচনী ওয়াদা ছিল, এমন চেষ্টা করতেছি ওনার থেকে কিছু উদ্যোক্তা তৈরির জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আইসিটি সেন্টারে গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ করে ভাষা প্রশিক্ষণ সহ আমরা আমরা উদ্যোক্তা তৈরির জন্য আলাদা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি বাছাইকৃত যুবকদের নিয়ে। আমরা পুরো উপজেলা থেকে একটা টিম, একটা বেস নির্ধারণ করব এবং আমাদের উদ্যোগেই মোটিভেশনাল বক্তব্য দিবেন প্র্যাকটিক্যালি সফল ব্যবসায়ী, ওদেরকে নিয়ে আমরা গভর্নমেন্ট সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে এটা ব্যবস্থা করবো। আইসিডি ভবন অলরেডি শেষ হচ্ছে আমাদের 5ম তলায়। চেষ্টা করতেছি ওই মানের কিছু যুবকদের জন্য, বেকারদের জন্য আলাদা কিছু করার জন্য। এমনি প্রতিনিয়ত যে কোনো জায়গায় চাকরির জন্য তো যুদ্ধ চালিয়ে যাচ্ছি, সরকারি বেসরকারি বেকার আমাদের যুবকদের জন্য। কোয়ালিফাইড অনেক যুবক রয়েছে এখন। কৃষক, জেলে বা লবণ চাষীদের জন্য তারা নীতিগত সহায়তা দেওয়ার জন্য আপনি এখন বর্তমানে কি করছেন আসলে? এই বন্যার পরবর্তী বাঁশখালীর 6,000 কৃষকের বীজের জন্য সরকারি বরাদ্দ পেয়েছি। আমরা প্রত্যেক ইউনিয়নে, উপজেলা, পৌরসভা সহ সেবা বরাদ্দ দিয়েছি। কিন্তু আমার মনে হয় আমরা সার পাইনি না, সরকার যা দিয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেটা বিবেচনা করতেছি। কিন্তু সবজি চাষিদের জন্য কোনো বরাদ্দ আসে নাই। সবজি বলতে গেলে চট্টগ্রাম শহরের 30% সবজির চাহিদা বাঁশখালীর সবজি মেটায়, কিন্তু সে মানে সবজির বীজ আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ফান চাষিদের জন্য খুবই দুরূহ অবস্থা, কঠিন অবস্থা। গভর্নমেন্টকে জানিয়েছি, আশা করি কিছু বরাদ্দ পাবো। নাইলে উপজেলা পরিষদ থেকে অথবা আমাদের নিজস্ব বরাদ্দ থেকে দিয়ে হলেও আমি সবজি চাষিদের জন্য আলাদা বীজ এবং অন্যান্য চারা আমি বিতরণের চেষ্টা করতেছি। এসএস পাওয়ার প্ল্যান্ট সহ আরও যেসব শিল্প আছে আপনার অঞ্চলে, এলাকার স্থানীয় বাসিন্দারা কি সুযোগ সুবিধা পাচ্ছে তা থেকে? 1320 মেগাওয়াটের শক্তিশালী এসএস পাওয়ার আমার মনে হয় কাঙ্ক্ষিত বাঁশখালী কিছু পাচ্ছে না, জাতীয় গ্রেডে ওনার যুক্ত হচ্ছে। পাচ্ছে, কিন্তু চায়না আর কিছু দেশের কোয়ালিফাইড কিছু ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে। দেশ এলাকার সার্বিকভাবে আমার মনে হয় চাকরি প্রত্যাশীরা সেভাবে পাচ্ছে না, আমার ধারণা মতো পাচ্ছে না। আমি তো কালকে ওনাদের সাথে কথা বললাম, রেসপন্স পেলেও আমার মনে হয় কাঙ্ক্ষিত মানের পাচ্ছে না। চাইলে তো এই পাওয়ার প্ল্যান্টের বিশাল অর্জিত বা ইনকামের একটা অংশ দিয়ে এই বেকারত্বের বোঝা থেকে আমরা লাঘব পাওয়ার জন্য কিছু সাপোর্ট তারা দিতে পারত। আমার দেশের মাটিতে 1,000 কোটি টাকার বিনিয়োগ হয়ে বিশাল প্রফিট নিয়ে যাবে, ওই এলাকার যুবকদের, বেকারদের ন্যূনতম দেখা হবে না। এটা তো কখনো আমার মনে হয় একটা সুষ্ঠু সুন্দর দেশের জন্য এটা বেমানান ভূমিকা মনে করি। আপনি কি করতেছেন তাদের এই ব্যাপারটা নিয়ে? আমার বক্তব্য হচ্ছে 1320 মেগাওয়াটের এই বিশাল শক্তিশালী এই প্ল্যান্টটা মিনিমাম বাঁশখালী চাহিদা পূরণে একটা ইউনিট করে হলেও বাঁশখালীবাসীর চাহিদা পূরণে বিদ্যুৎ সাপোর্টটা দিলেও আমরা কিছু সাপোর্ট পেয়ে যেতাম। বাঁশখালীতে এমনি চাহিদার অনেক কম বিদ্যুৎ পাই, এমন 2000 থেকে যে লাইন ঘন ঘন ডিস্টার্ব হয়, চকরিয়া থেকে একটা লাইন ডাইরেক্ট হচ্ছে, সেটা এখনও হয় নাই, সেটা হলে আমরা কিছু পেতে পারি। বাঁশখালীর বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকেই কিছু লাশ পাওয়া গিয়েছিল, কিছু হানাহানি, সস্তা জায়গা বিক্রি করে কিছু মানুষ নগদ টাকা পেয়ে দীর্ঘসূত্রিতার সাথে দারিদ্র্যের চবলে পড়ে গেছে, জায়গা হারিয়ে ফেলেছে। আর কিছু মানুষ মাঝখানে মধ্যসূত্রভোগী বিভিন্ন রাজনীতি করার মধ্য দিয়ে টাকা খেয়ে যার রিজার্ভ অবস্থানে সেফ সাইডে রয়েছেন, কিন্তু মাস পিপল ওই জায়গা থেকে কোনো সুবিধা পায়নি। এসএস পাওয়ার প্ল্যান্ট আছে আপনার অঞ্চলে, কিন্তু ওই বাঁশখালীর বাসীরা কিন্তু বিদ্যুৎ সমস্যায় ভুগছে, সুপেয় পানিতে ভুগছে, স্যানিটেশন সমস্যায় ভুগছে। এসএস প্লাবনের টাকা দিয়ে একটা অংশ দিয়ে তার চতুষ্পার্শ্ব মিনিমাম যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারত। ওই মানের কিছু না। এসএস পাওয়ারে গেলে একটা মানুষ দুর্বল হয়ে যাবে, অসুস্থ মানুষ গেলে সে আর হাসপাতাল লাগবে না, সে মনে হয় আমার মনে হয় লেভেল আর ওই তার মৃত্যুসজ্জা পেতে ওই অবস্থায় আশপাশ কোনো রাস্তাঘাটের উন্নয়ন নেই, অবকাঠামোগত উন্নয়ন নেই, এই ভূমিকা রাখার দরকার ছিল। এটা তো মাটির হক, যে মাটিতে বসে 1000 কোটি টাকা ইনকাম করতেছি, ওই মাটির আশপাশের প্রতিবেশীর হক এবং তার কিছু অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন কোনোই দৃশ্যমান ভূমিকা নেই। এটা খুবই দুঃখজনক। সেটাকে আপনি সরকার নির্দেশনা বা আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন এই সরকারের? আমি তো অলরেডি বলেছি এসএস পাওয়ার এলাকায় আমার বিশাল জায়গা রয়েছে,
সম্ভাবনাময় বাসকালী, আমার ওই পর্যাপ্ত জায়গাতে ইকোনমি জোন করেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি সংসদে প্রথম বক্তব্য সেটা ছিল, এবং স্টেডিয়ামের কথা ছিল। স্টেডিয়াম অলরেডি হচ্ছে। স্টেডিয়ামে বাসকালী আমরা দ্বিতীয় স্তরে রয়েছি, 7টা তালিকার মধ্যে আমারটা রয়েছে। মিনি স্টেডিয়াম বাসকালী হবে। সিবিস মাননীয় প্রধানমন্ত্রী সিবিস দিয়ে আসবেন, আশা করি পর্যটন শিল্প বাসকালী কিছু বরাদ্দ পেয়ে যাব। বা যে মাটিতে প্রধানমন্ত্রী পা পড়বে সে মাটিতে উর্বর না হয়ে পারে না। পর্যটনের এই যে সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি কীভাবে স্বাবলম্বী করা যায় আসলে? অবশ্যই পর্যটন শিল্পের উন্নয়নের জন্য স্থানীয় মানুষ তো বেনিফিশিয়ারি হবেই, কারণ ওই এলাকার পর্যটকেরা যা খরচ করবে এগুলো আনুপাতিককারে ওই এলাকার মানুষও পেয়ে যাবে। ব্যবসা বাণিজ্য সহ ওনাদের কটেজ থেকে শুরু করে ওনাদের সার্বিক বিষয়, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, আমাদের সব কিছুতেই স্থানীয় অর্থনীতি তো বড় এক ভূমিকা পালিত হবে। আমাদের ইকো পার্ক রয়েছে, আমাদের চা বাগান রয়েছে, বেলগাঁও চা বাগান থেকে শুরু করে বাঁশখালী তো পাহাড় এবং সমুদ্রের মাঝখানেতে একদম জান্নাতি পরিবেশ রয়েছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে উপকূলীয় অঞ্চলে খুব সমস্যা দেখতে পাওয়া যায়। এইসব মোকাবেলায় বা নদী ভাঙ্গন মোকাবেলায় বা জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এইসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনি এখন কিভাবে তাদের জন্য কাজ করছেন? আমাদের বাঁশখালী সি সেট, বঙ্গোপসাগরের সেট যেটা আছে সেটা প্রায় আমরা সমাপ্তি পর্যায়ে, পার্মানেন্ট বেরিবান। বাকি অংশগুলোই অর্থবছর আমরা চেষ্টা করতেছি। আমাদের ইন্টেরিয়ার সেট জলকদরকারের উভয় পারের যে ডিপিপিটা আমরা রেডি করতেছি আল্লাহর মতে, আমি ইলেকশনের আগে থেকে চেষ্টা করতেছি। ওই ডিপিপিটি যদি পাস করতে পারি, প্রকল্পটা পাস করতে পারলে আল্লাহর মতো বাঁশখালী সামুদ্রিক জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে সমস্যাগ্রস্ত হবে না বলে আশা করছি। পার্মানেন্ট একটা বাঁধ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। শিল্পায়নের জন্য আসলে এসএস পাওয়ার প্ল্যান্ট সহ আরও শিল্পায়ন করার জন্য এ ধরনের কোনো অর্থনৈতিক জোন করে ফেলার জন্য আপনার কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা? সাগর বেষ্টিত এলাকা এবং পাওয়ার প্ল্যান্টের সাথে বিশাল জায়গা, পাওয়ার প্ল্যান্টের স্বত্বাধিকারী অনেক জায়গা রয়েছে, গভর্নমেন্টের অধিগ্রহণকৃত অনেক জায়গা রয়েছে। ওই সম্ভাবনাময় অপূর্ব সম্ভাবনা জায়গাদের জন্য আমি সরকারের মাননীয় শিল্পমন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি। উনি সরাসরি সম্ভাব্যতা যাচাই করবেন বলছেন। অলরেডি তো চায়না আমাদের ইকোনমির জন্য উদ্বোধন হতে যাচ্ছে। আপনার হাত ধরে বাঁশখালীকে সুন্দরতম স্থানে নিয়ে যেতে পারবেন কিনা সেই আশাবাদী আপনি করছেন কিনা? আসলে আমি ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রতিনিধিত্ব করেছি সর্বদলীয় হিসাবে। উপজেলা পরিষদ ইলেকশন করেছিলাম, তাও নাগরিক পক্ষ হয়ে, নাগরিকের পক্ষ হয়ে। আমি বাংলাদেশ জামাত ইসলামের নমিনি হলেও সর্বদলীয় হিসাবে কাজ করেছি বিধায় আমার এই প্রার্থী আশা করি দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে, বাঁশখালীর মানুষের হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহর উপর ভরসা করে যখন কাজ চালিয়ে যাব, আমি আশা করি সে কাজে ব্যর্থ হব না, নিষ্ফল হব না, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে ইনশাআল্লাহ। এলাকার মানুষগুলা কি আসলে কি মনে করছে, আপনার বাসিন্দারা বা জনগণরা কি মনে করছে তারা বৈষম্যের শিকার? না, মনে করার কথাই নয়, কারণ সংসদের বয়স তো মাত্র আমরা বিগিনিং, আমরা তো 6 মাস পার হতে না হতে রাষ্ট্রের বরাদ্দ আমরা 9,38,000 কোটি টাকার বিশাল বরাদ্দ যেটা আমরা একসাথে পাশ করলাম, সেটার বিভাজন তো মাত্র শুরু হবে, এখনও এডিপি বরাদ্দ দেওয়া শুরু হয় নাই। আশা করি আমাদের প্রজেক্টগুলো ব্যক্তিকেন্দ্রিক নয়, বাঁশখালীর মানুষের জন্য ওই স্মরণকালের সবচেয়ে কাঙ্ক্ষিত কিছু প্রজেক্ট, সামগ্রিক উন্নয়নের জন্য এই প্রজেক্টের কোনো বিকল্প নেই। তা আশা করি আমার জলকদর কালের উন্নয়নের এই প্রকল্পটি, আশরাফ আলী সড়কের এই প্রকল্প, বাঁশখালীর বিশেষ করে পর্যটন শিল্পের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আশা করি আমরা আমাদের না দিয়ে সরকার পারবে না। সরকার সম্ভাব্যতা যাচাই করলেও আমরা পেয়ে যাব। এটা আমার মনে হয় সরকার যদি গুরুত্বের দিক বিবেচনা করলে আমরা পেয়ে যাবো। এটা তো আমার প্রকল্প নয়, সরকারি প্রকল্প। মাদক নির্মূলে বিভিন্ন সংস্থা তো কাজ করছে, র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাংসদ হিসেবে আপনার এলাকাকে সুরক্ষিত রাখার জন্য আপনি কি করছেন? আমি আমার অবস্থান থেকে জনসমাবেশে, বক্তব্যে, মসজিদের মেম্বারে, উপজেলা পরিষদ, জেলা পরিষদের প্রোগ্রামে, আমার অনলাইনে অফলাইনে আমার বক্তব্য অত্যন্ত মোটিভেশনমূলক। গভর্নমেন্ট এখন মাদক বিরোধী আইন করেছে, অনলাইনে জুয়া বিরোধী আইন করেছে। আগে তো তাৎক্ষণিক ছাড়া পেত, আপনার সন্তান এখন ছাড়া পাবে না। আমার বক্তব্যের ধরন হচ্ছে, যার ছেলে যার মেয়ে মাদক সেবী, তার ঘরের সাথে ভালো একটা ঘরের আত্মীয়তা হচ্ছে না, এটা আমরা ডাউন হয়ে যাচ্ছি। সামগ্রিকভাবে দেশের উন্নয়নে বরাদ্দ আসতেছে না। সুতরাং নিজের সন্তান সন্ততি পিটিএ, প্যারেন্টস এবং টিচারদের সহযোগিতায় আমরা যদি স্কুল মাদ্রাসামুখী ছেলেদের একটু দেখভাল করি,
সর্বোপরি সমাজে আমাদের পুলিশ, আমাদের টহল, কমিউনিটি পুলিশের কার্যক্রম যদি থাকে, আমার মনে হয় আমরা কক্সবাজারের সীমান্তে নিশ্ছিদ্র পাহারাদারি আরও যদি বাড়িয়ে থাকে, ওই জায়গায় যেখানে গোড়া, যেখানে উৎপাদনের স্থল, সেখানেই কিন্তু আমাদের পাহারাদারি নিশ্ছিদ্র করা দরকার। কারণ মেইন রুট থেকে এসে লিঙ্ক রুটে ঢুকে যায়, বিভিন্নভাবে সোর্স ফাইলে ধরতে পারে। সোর্স না থাকলে পুলিশ এবং মাদক বন্দীদেরকে ধরতে পারে না। সোর্স ছাড়া অনেক মাদকদ্রব্য কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আপনার এলাকাকে সুরক্ষিত রাখার জন্য কঠিন কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা, নিচ্ছেন কিনা? আমি নিঃসংকোচে বলে দিয়েছি পুলিশ প্রশাসনকে, উপজেলা প্রশাসনকে, বাংলাদেশের বিশেষ করে বাঁশখালী উপজেলার কোন কোন ইউনিয়নের কোন কোন মাদকের সাথে জড়িত, কে কে বা কারা কারা, এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চৌকিদার, দফাদার, একজন জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, সকলের কাছে পরিচিত। সরাসরি আমি সংকোচ করি নাই। আমি অলরেডি 4-5 জনের বিরুদ্ধে মেসেজ দিয়েছি। পুলিশ রাতের গহীনে অ্যাকশনে গিয়েছে, কাজ হয়েছে। একটু দরদ নিয়ে যদি কাজ করি, আমার মনে হয় পুলিশ এক্ষেত্রে খুব অ্যাডভান্স। তা আমাদের সকলের পক্ষ থেকে যদি মাদক সেবীদের একটু নজরদারিতে থাকে, আমার মনে হয় মাদক সেবন, অনলাইনে জুয়া খেলা সব কিছু বন্ধ হতে বাধ্য হবে যদি আমাদের সমন্বিত প্রয়াস থাকে। বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনি যে পল্লী রাস্তাগুলো নিয়ে সমস্যা সমাধানের রূপ দিতে পারবেন? যে কোনো এই বাস্তবায়নের জন্য তো স্বপ্ন লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তুগলকের মানে কল্পনা বিলাসী কোনো স্বপ্ন দেখার পক্ষে আমি নই। আমার রাষ্ট্র থেকে প্রাপ্ত বরাদ্দ আমি সততার সাথে সুচারুরূপে এবং অত্যন্ত উপযোগিতা যে এবং প্রয়োজনীয়তার দিক বিবেচনা করি আমাদের প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখতেছি। আর গভর্নমেন্টের বড় বড় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট জায়গায় দ্বারস্থ হচ্ছি, বরাদ্দ আশা করি পেয়ে যাব। আমি 1 বছর তো লাগবেই। রাজনৈতিকভাবে এখন আপনারা কি অবস্থায় আছেন? বাঁশখালীতে আলহামদুলিল্লাহ রাজনৈতিকভাবে সহাবস্থান সকলের রয়েছে, এখনও পর্যন্ত ভালো আছে। আমি আশাবাদী সকলের ব্যক্তি, সকল নেতা দায়িত্বশীল স্ব ব্যক্তিত্ব, স্ব অবস্থানকে গ্রহণ করে দেশের উন্নয়নকে সর্বাধিকার দিয়ে আমরা সহাবস্থানের মধ্য দিয়ে বাঁশখালী উন্নয়নের কাজ করে যাব, এসে আশাবাদী। আমি এখনও পর্যন্ত প্রতিহিংসামূলক কোনো বিষয় হয় নাই। ছোটোখাটো কর্মী লেভেলে, ফেসবুক লেভেলে কিছু হলেও এগুলো আমি অবলোক করতেছি, তাদের হেদায়েতের জন্য দোয়া করতেছি। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে বাঁশখালী নিয়ে খুব খোলামেলা আলোচনা করেছেন এবং বাঁশখালী উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে বেশ কথা বলেছেন। ব্যস্তম সময় থেকে আমাদের এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রিয়া আমাদের এটিএন বাংলার কর্তৃপক্ষ। আমরা কেন সংসদ সদস্যদের নিয়ে তার এলাকার গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে জাতির সামনে তুলে ধরতে, সম্ভাবনাময় তার সমাধান, এসব কিছু নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, জাতির সামনে পেশ করতেছেন। আমাদের বিষয়গুলো সরকারের সামনে পেশ করছেন, বিরোধীদের সামনে পেশ করছেন, সর্বোপরি দেশবাসী দেখতেছেন। এই সুন্দর ভূমিকার জন্য, এই প্ল্যানিংয়ের জন্য এটিএন বাংলার কাছে আমি কৃতজ্ঞ। আমি সকলকে, দেশে প্রবাসে যারা আছে সকলকে স্বাগত জানাচ্ছি, সালাম জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি সাংসদের মুখোমুখি অনুষ্ঠানে আজকে আপনারা যেসব দর্শক আপনারা আমাদের সাথে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে আমরা কথা বলেছি দক্ষিণাঞ্চলের পাহাড় বেষ্টিত এবং সমুদ্র বেষ্টিত একটি এলাকা, খুব সুন্দরতম এলাকা দক্ষিণ চট্টগ্রামের জন্য, সেটা হচ্ছে বাঁশখালী। বাঁশখালী আসলে তারা বাসিন্দারা কী অবস্থা আছে, তারা কি শান্তিতে আছে নাকি কি সমস্যার মধ্য দিয়ে আছে তা নিয়ে আছে আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখভার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস,
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। কিশোর মাফিনকে হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোর মাফিনকে উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোর মাফিনকে আমি মজা থেকে রাজা কিশোর মাফিনকে খাও মাস্তিতে হারিয়ে যা কিশোর মাফিনকে কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোর পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স ফ্রুটে ভরা ফ্রুটেক্স ম্যাঙ্গো আর অরেঞ্জ ফ্রেশ আমটাই শক্তি বাড়ায় মুডটা করে চেঞ্জ কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।